জরায়ুর মুখে ঘা নিরীহ নয়, একে অবহেলা করলে ক্যান্সার হবে। এ বিষয়ে আজকে আমার বক্তব্য। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। আমার সুদীর্ঘ গাইনি প্র্যাকটিস জীবনে বহু ক্যান্সার রোগী দেখেছি। তার মধ্যে মেইন হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখী ক্যান্সার। যে ক্যান্সারে প্রতি ৭ মিনিটে ভারতবর্ষে একজন করে মহিলা মারা যাচ্ছেন এবং অত্যন্ত প্যাথেটিক স্ট্যাটিস্টিক্স। বিদেশে জরায়ুমুখী ক্যান্সার প্রায় উঠেই গেছে। আমাদের দেশে থেকে গেছে বিভিন্ন কারণে, সেটা পরে আসছি। তার আগে আমি একটা গল্প শোনাই। আমি যখন এমডি ছাত্র ছিলাম, সে সময় এক ভদ্রমহিলা এলেন আমার কাছে। তার সাদাস্রাব হচ্ছে, মেলামেশা করলে রক্তস্রাব হচ্ছে, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, পেচ্ছাপে কষ্ট, পায়খানা কষ্ট ইত্যাদি বিভিন্ন সমস্যা। তিনি দেখাতে চাইলেও তার হাসব্যান্ড দেখাতে চাননি। অনেক বাকবিতণ্ডার পরে তাকে দেখেছিলাম এবং তখনই বলেছিলাম যে খুব খারাপ ধরনের একটা ঘা জরায়ুর মুখে দেখা যাচ্ছে। সেই ঘাটার চিকিৎসা ইমিডিয়েট প্রয়োজন, নাহলে বিপদ হতে পারে। তারপর তারা চলে গেলেন। অনেকদিন কোনো যোগাযোগ নেই। আমিও ভুলে গেলাম। বেশ কিছুদিন পরে আমি যখন ক্যান্সার হাসপাতালের গাইনি ডিপার্টমেন্টের অ্যাটাচড হয়েছি, ডাক্তারি করছি, সেই সময় হঠাৎ করে একজন মহিলা এলেন, সঙ্গে ৩ টে বাচ্চা। সেই মহিলা কিছু পুরনো কাগজপত্র আমাকে দেখালেন। আমি অবাক হয়ে দেখলাম যে আমারই প্রেসক্রিপশন তিনি নিয়ে এসছেন এবং উনি বললেন যে, "আপনি বলেছিলেন ক্যান্সার হবে। আমার কিন্তু ক্যান্সার হয়ে গেছে।" খুব কষ্ট হলো দেখে। সত্যিই তার ক্যান্সার হয়ে গেছে এবং ক্যান্সারের ১ম স্টেজও নয়, ২য় স্টেজও নয়, একেবারে শেষ স্টেজ। চারিদিকে ছড়িয়ে গেছে। ঘন, ঘন পেচ্ছাপ হচ্ছে এবং তার পেচ্ছাপে কোনো কন্ট্রোল নেই। পায়খানা আসতে হলে পায়খানায় কোনো কন্ট্রোল নেই। এই অবস্থায় আর কিছু করারও নেই। শুধু প্যালিয়েটিভ কেমোথেরাপি দেওয়া হয়েছিল। রেডিওথেরাপি পর্যন্ত দেওয়া যায়নি। তা শেষ পর্যন্ত তিনি মারা গেলেন ৩ টে সন্তান রেখে। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। এই ঘটনাটা আমি কোনোদিন ভুলতে পারিনি। যখনই কোনো পেশেন্ট আমার কাছে আসে, জরায়ুর মুখে ঘা যখন পরীক্ষা করে দেখতে পাই, আমার মনে ভেসে ওঠে সেই মেয়েটার মুখখানা। আমি প্রত্যেককে সতর্ক করি যে এর চিকিৎসা করান। কক্ষনো এই ঘা অবহেলা করবেন না, কারণ এরপরে অনেক বড় বিপদ আসতে পারে। কেউ শোনে, কেউ শোনে না। যিনি শুনলেন না, তার যে কি গতি হয়েছে আমি জানি না। আমার কাছে আর আসেননি। আর যারা শুনেছেন তাদের চিকিৎসা করতে পেরেছি। এবার একটা কথা বলি, অ্যাকচুয়ালি কি হয় সেটা আপনারা জানেন। ইউরোগাইনোকোলজি সম্পর্কে অনেকবার আমি বক্তব্য রেখেছি, আমি সংক্ষেপে বলছি। ইউরোগাইনোকোলজি হচ্ছে ডেলিভারি সংক্রান্ত ব্যাপারে বা অন্যান্য কিছু সমস্যা থেকে পেচ্ছাবের কষ্ট, পায়খানার কষ্ট প্লাস আনুষঙ্গিক কিছু প্রবলেম তৈরি হয় এবং সেখানে চিকিৎসা ঠিকমতো সময় না করলে অনেক বড় বিপদ আসতে পারে। আর প্রায়শই যেটা দেখা যায়, ইউরোগাইনি কেসের সঙ্গে জরায়ুর মুখে ঘা। কারণ যখন ডেলিভারি হয়, তখন বাচ্চা যখন নরমাল ডেলিভারিতে মায়ের বার্থ ক্যানেল দিয়ে পাস করে, তখন পেচ্ছাবের থলির সামনে প্রিভেসিক্যাল ভাষা মানে পর্দা থাকে, সেটা ছিঁড়ে গিয়ে পেচ্ছাবের থলি নেমে যায়, যাকে সিস্টোসিল বলা হয়। পায়খানা রাস্তার সামনে যে পর্দা থাকে প্রিরেকটাল ফসা, সেটাও ছিঁড়ে গিয়ে পায়খানা রাস্তায় সরে যায়। আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হলো জরায়ুর মুখে ধাক্কা লেগে একটা ক্ষত তৈরি হয়। সেই ক্ষত পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে যেকোনো সময়। এইখানে একটা সূক্ষ্ম যোগাযোগ দেখা যাচ্ছে অঙ্কোলজি আর ইউরোগাইনোকোলজির মধ্যে। কেন বলছি সেটা ব্যাখ্যা করি। এই যে ঘা কেন সারতে চায় না? এই ঘা সারতে না চাওয়ার অনেকগুলো কারণ আছে। ১ম কারণ হলো বারে, বারে যদি বাচ্চা হয়, জরায়ুর মুখে ধাক্কা লাগে এবং এই ঘা নতুন করে আবার বাড়তে থাকে। ঘায়ের অনেকগুলো স্টেজ আছে। আমি খুব ডিটেইলস এ যাচ্ছি না, সংক্ষেপে বলছি। মাইল্ড, মডারেট, সিভিয়ার ডিসপ্লাসিয়া, যাকে CIN 1, 2, 3 বলা হয় এবং পরবর্তীকালে ক্যান্সার। আর এই যে স্টেজগুলো, সেটা তো একটা কারণ বললাম, রিপিটেড চাইল্ড বার্থ আমাদের বইতে যে ভাষায় রয়েছে।
তার সঙ্গে যখন সিস্টোসিল বা পেচ্ছাবের থলিতে পেচ্ছাব জমে থাকে, সেখানে ইনফেকশন হয়, সেটাও একটা স্টিমুলেটিং ফ্যাক্টর। রেক্টোসিল বা যেখানে স্টুল জমে থাকে, সেখানে স্টুলের এরিয়া থেকে একটা ইনফেকশন আসে, সেটাও একটা স্টিমুলেটিং ফ্যাক্টর। প্লাস অপরিচ্ছন্ন থাকা, আমি অনেকবার বলেছি, মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ইউজ না করা, নিচটা পরিষ্কার না রাখা, নিচের হেয়ারগুলো, অপরিচ্ছন্ন পুকুরে স্নান করা এবং অপরিচ্ছন্নভাবে সহবাস করা, এগুলো হচ্ছে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বা অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর। এরকম বিভিন্ন ঘটনা ঘটে যেখানে ইউরোগাইনোকোলজি এবং অঙ্কোলজির একটা হাত ধরাধরি সম্পর্ক রয়েছে। পরবর্তীকালে এই ঘা যখন বাড়তে থাকে, সবচেয়ে আনফর্চুনেট ব্যাপার হলো ভদ্রমহিলা অনেক সময় বাড়িতে বলেন যে আমার অনেক কষ্ট হচ্ছে, সাদা স্রাব হচ্ছে, জ্বালা করছে, তারপরে সহবাসে কষ্ট হচ্ছে। সেই সময় অনেকে হয়তো বাড়ির লোকেরা খেয়ালও করেন না এবং ব্যাপারটাকে অবহেলা করেন। আর সবচেয়ে খারাপ যে জিনিসটা, সেটা হচ্ছে ডাক্তারবাবুদের কাছে যখন যান, অনেক সময়, আমি কিছু মনে করবেন না, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমাদের একটা যন্ত্র আছে কাসকো স্পেকুলাম, সেটা লাগালে জ্বরের মুখে ঘা পরিষ্কারভাবে দেখা যায় আলো দিয়ে। কিন্তু এই যন্ত্র অনেকে রাখেন না এবং ঠিকভাবে পরীক্ষা না করার জন্য জ্বরের মুখে ঘা ধরা পড়ে না। হয়তো এমন সময় ধরা পড়ে যখন আর কিচ্ছু করার থাকে না। এটা সবিনয় অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আমার ডাক্তার বন্ধুদের, তারা যেন সচেতন হন। নাহলে কিন্তু কোনো মতেই প্রতি 7 মিনিটে একটা করে মহিলা মারা যাওয়ার দুঃখজনক ঘটনাকে আটকানো যাবে না। আচ্ছা, যাই হোক, এর পরবর্তী কথা যেটা খুব জরুরি, সেটা হচ্ছে যে শুধু ডাক্তার সচেতনতা হলে হবে না, পারিবারিক সচেতনতা হলে হবে না, সামাজিক সচেতনতা দরকার। সেই সচেতনতা না হলে কখনোই এই ক্যান্সার আটকানো সম্ভব নয়। আর আমি একটা ছবির মাধ্যমে আবার একটু আপনাদের হাইলাইট করছি কিভাবে অসুবিধাটা শুরু হয়। যে ছবিটা আঁকা হয়েছে, সেই ছবিটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। উপরে নাভি, নিচে তলপেট। এখানে কি আছে? মেয়েদের জরায়ু, এটা সম্পূর্ণটা। এখানে আছে পেচ্ছাবের থলি, এখানে আছে একটা পর্দা, আর সাইডে পায়খানার রাস্তা, এখানে একটা পর্দা থাকে। মনে করুন এখানে একটা বাচ্চা নর্মাল ডেলিভারি হবে। এবার যে রাস্তা দিয়ে নর্মাল ডেলিভারি হবে সেটা হচ্ছে জরায়ুর মুখটা, এখান দিয়ে বাচ্চাটা পাস করবে। একটা কথা বলা হয় যে মায়েদের হাড়ের গর্তের মধ্যে যে অর্গানগুলো আছে, জরায়ু, সামনে পেচ্ছাবের থলি, পিছনে পায়খানা রাস্তা, এগুলো হচ্ছে ভগবানের সাজানো বাগান। আর বাচ্চা হচ্ছে দৈত্য। সেই দৈত্য যখন পাস করে তখন সব তছনছ করে দিয়ে পাস করে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এবার একটু দেখাচ্ছি কি হয়। বাচ্চা যখন পাস করে জরায়ুর মুখে ক্ষত তৈরি করে, এখানে লাল দাগ দিয়ে দেখানো হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ঘা কিন্তু পরবর্তীকালে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এই ঘায়ের মধ্যে দিয়ে কোষের পরিবর্তন হতে হতে, মানে ডিসপ্লাস্টিক চেঞ্জ হতে হতে একদিন ক্যান্সার তৈরি হয়ে যায়। আর কি হচ্ছে? পেচ্ছাবের থলির সামনে পর্দা ছিঁড়ে যাচ্ছে, গিয়ে পেচ্ছাবের থলি নেমে যাচ্ছে এবং এখানে পেচ্ছাব জমতে থাকছে। সেই জমা পেচ্ছাব থেকে যখন ইনফেকশন হয়, সেই ইনফেকশন কিন্তু এই ঘাকে বাড়িয়ে দেয়। আর পায়খানা রাস্তাটাও এখানে থাকার কথা, তারও একটা পর্দা আছে, সেটাও যখন ছিঁড়ে নিচে নেমে যায়, এই পজিশনে ধরুন, তখন কিন্তু পায়খানাটা ঠিক জায়গা দিয়ে পাস করে না, কুত পেরে পায়খানা করতে হয় এবং পায়খানা জমতে থাকে এবং এখান থেকে অটোমেটিক্যালি ইনফেকশন আসে জরায়ুর মুখে। কারণ মেয়েদের পেরিনিয়ামে 3টে অ্যাপারচার পাশাপাশি, একটা হচ্ছে পেচ্ছাবের রাস্তা, একটা হচ্ছে মাসিকের ঘরের ওপেনিং, আর তৃতীয়ত পায়খানা রাস্তা। এই জন্য এক জায়গায় ইনফেকশন হলে আরেক জায়গায় ইনফেকশন অবধারিত, কোনো মতে আটকানো সম্ভব নয়। যাই হোক, আলটিমেটলি ঘটনা হচ্ছে
সেই জরায়ুর মুখে ঘা, যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যেখান থেকে ভবিষ্যতে অনেক বড় বিপদ আসতে পারে, যাতে প্রাণহানি পর্যন্ত করতে পারে। এইটা আবার আমি বলছি, হয়তো আরও অনেক ভিডিওতে বারে বারে বলবো, কারণ এই সচেতনতা না থাকলে কখনো এই ক্যান্সার আটকানো যাবে না, এবং এই মৃত্যু মিছিলকে কিছুতেই প্রতিহত করা যাবে না। আর বিদেশের ডাক্তারবাবুদের কাছে লজ্জিত হতে হবে এই কথা ভেবে যে তারা অলরেডি এই ক্যান্সারকে সম্পূর্ণভাবে দূর করে দিয়েছেন। আমরা সেটা পারিনি। বিদেশের ডাক্তারবাবুদের কাছে আমরা লজ্জিত হই এই কারণে যে তারা এই ক্যান্সারকে, মানে জরায়ুর মুখের ক্যান্সারকে সম্পূর্ণভাবে দূর করে দিয়েছেন। আমরা কিন্তু পারিনি। কেন পারিনি? যে কারণগুলো এতক্ষণ আমি বললাম। এই ব্যাপারে সচেতনতা দরকার, শুধু ডাক্তারি অ্যাঙ্গেল থেকে না, সামাজিক অ্যাঙ্গেল থেকে, পারিবারিক অ্যাঙ্গেল থেকে, এবং শেষ কথা হচ্ছে জাতীয় সচেতনতা। নাহলে কখনো এই ক্যান্সারকে দূর করা যাবে না, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু হবে অত্যন্ত কম বয়সে অনেক ক্ষেত্রে। এই ঘাকে সারানোর জন্য কিছু কিছু উপায় রয়েছে, যেমন এই যে পেলভিক ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্টটা কি? পেচ্ছাপের থলি নেমে এসছে, পায়খানা রাস্তা সরে গেছে, এগুলোকে যে যার জায়গায় প্রতিস্থাপন করা দরকার, যাতে এখান থেকে কোনো ইনফেকশন এসে ঘাকে বৃদ্ধি না করে। এবার সরাসরি ঘাকে ডিপ কটারি করে তুলে দিতে হবে, যাতে খারাপ কোষগুলো না থাকে এবং ভবিষ্যতে ক্যান্সার দিকে না চলে যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান। আর তাছাড়া যেগুলো সচেতনতার ব্যাপার বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সহবাসের ব্যাপার রয়েছে। আচ্ছা, আরেকটা কথা শেষ বলি, আধুনিক যুগে এই ক্যান্সার সার্ভিক্স, যেটা জরায়ুর মুখে ক্যান্সার, তার ভ্যাকসিন এসে গেছে। এই ভ্যাকসিন অনেক কম বয়স থেকে দেওয়া যেতে পারে, একটু বেশি বয়সেও দেওয়া যায়, অসুবিধা কিছু নেই। ডিটেলস আমি বলছি না, পরবর্তীকালে আলোচনা করব। এই ভ্যাকসিনও অনেক ক্ষেত্রে জরায়ুর মুখে ক্যান্সারকে আটকে দিতে পারে। দুটো ভাইরাস, HPV-16-18, এই ভাইরাস কিন্তু এই ক্যান্সার করার জন্য আরও দুটো কন্ট্রিবিউটরি ফ্যাক্টর তারা বাড়িয়ে দেয়। আমি তো কিছু ফ্যাক্টর বললাম, তার সঙ্গে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি এখন বলছি, এবং সেগুলো ভ্যাকসিনের দ্বারা দূরীভূত হতে পারে সে সম্ভাবনা, এটাও মাথায় রাখতে হবে। মানে সব কিছু কথার শেষে হচ্ছে, শেষ কথা হলো সামাজিক সচেতনতা এবং প্রকৃত শিক্ষা, শুধুমাত্র রোগীর ক্ষেত্রে নয়, ডাক্তারের ক্ষেত্রেও। নাহলে কিন্তু এই ক্যান্সার একদিন মহামারী আকার ধারণ করবে। কোনো কিছু করেই একে আটকানো যাবে না। যদি কখনো মনে হয় যে আমার কোনো সহযোগিতা আপনার কাজে আসতে পারে, তাহলে যোগাযোগ করবেন। আমি সাধ্যমতো আপনাদের সাহায্য করতে চেষ্টা করব, যাতে আপনারা নিরাময় হতে পারেন।